সো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা 25-21 এর দ্বিতীয় পর্ব সম্পর্কে জানবো। আর এর প্রথম পর্বের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো শুরুতে আমরা দেখি আমাদের নায়িকার মেয়ে আর তার নানি দুজনে বাগানে বসে কথা বলছে। তারা দুজনে তখন বেশ কিছু ব্যাপার নিয়ে কথা বলে। এরও মাঝে মেয়েটি তার নানিকে ওই আংটির কথা জিজ্ঞেস করে যে সেটা কি সে তখন দেশের আর্থিক সমস্যার জন্য সত্যিই বিক্রি করেছিল। কিন্তু তার নানি জানায় একদমই না, সেই আংটিটি ছাড়া আমি সবকিছুই বিক্রি করেছি। আর এরপরে সেই আংটিটি তিনি তাকে দেন। তখন এটা দেখে মেয়েটি খুব খুশি হয় এবং তার মায়ের প্রতি তার ঘৃণা তৈরি হয়, কারণ সেদিন তার মা না জেনেই তার মা সম্পর্কে বাজে মন্তব্য করেছিল। এরপরে মেয়েটি সেই আংটিটির ছবি তুলে তার মাকে পাঠায়। তখন তার মা এই আংটি দেখে বুঝতে পারে তার মা তবে তখনকার সময় আংটিটি বিক্রি করেনি, এর জন্য সে কতই না কথা বলেছিল তার মাকে। আর এই নিয়ে সে বেশ লজ্জিত হয়। এদিকে একটু পর মেয়েটি তার নানির সাথে বের হয় দোকানের উদ্দেশ্যে। আর তখনই আমাদের আবারও 1998 সালে নিয়ে আসা হয়। তো ইজিন রোজ দিনের মতো আজকেও যখন নাইডুর বাসায় পত্রিকা দিয়ে চলে যাবে, তখন নাইডু ইজিনকে দেখতে পেয়ে তাকে ডাক দেয় এবং তাকে তার নতুন স্কুলের ভর্তির ব্যাপারে জানায়। সাথে তাকে আমরা অনেক খুশি দেখি। আর ইজিন অভিনন্দন জানিয়ে চলে যায়। তবে নাইডু সেটা শুনতে পায় না। একটু পর তার মা এসে বলে, তুমি কার সাথে চিৎকার করে কথা বলছো? তবে নাইডু সেটা এড়িয়ে যায়। তখন সে বুঝতে পারে তার মা নাকি আজকে তার সাথে স্কুলে যাবে। তখন সে তার মাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তোমার যেতে হবে না, আমি একাই যেতে পারবো। কিন্তু তার মা তবুও চলে আসে তার স্কুলে। আর আমরা তো জানি যে নাইডুর মা একজন সাংবাদিক বা পরিচায়ক, তাই সেখানে থাকা সবাই তাকে একটু আলাদাভাবে দেখে। তিনি জানান নাইডু তার মেয়ে এবং সাথে আরো অনেক কিছুই বলে। কিন্তু নাইডু তার মায়ের সাথে এসে একেবারে অস্বস্তি বোধ ফিল করতে থাকে। সে আসলে ভাবছে তার মা না আসলেই হয়তো ভালো হতো। আর এরপরেই সে বেরিয়ে পড়ে স্কুল ঘুরে দেখতে এবং সেই রকম পার্ট নিয়ে ঘুরিয়ে বেড়ায় চারিদিকে। পরে ক্লাস টিচার স্টুডেন্টদের সাথে নাইডুর পরিচয় করিয়ে দেন। সাথে তিনি ক্লাসের ক্যাপ্টেন মেয়েটিকে বলে সে যেন নাইডুকে পুরা স্কুল ঘুরিয়ে দেখায় যে কোথায় কি কি আছে। তো নাইডু যখন ক্লাসে বসে রয়েছে, তখন জিওং নামের একটি ছেলে এসে আমাদের নাইডুর সাথে ভাব জমাতে থাকে। কিন্তু বুঝতে হবে নাইডুও কম শেয়ানা না। তো ছেলেটি নাইডুকে জানায় তুমি তো ফেন্সিং করো তাই না? আসলে ফেন্সিং মানে হচ্ছে তলোয়ার দিয়ে যে খেলাটা খেলা হয় সেটা। আচ্ছা তুমি কি ইউরিমকে চেনো? আসলে আমি ইউরিমকে খুব পছন্দ করি। তখন এটা শুনে নাইডু জানায় তোমার থেকে আমি তাকে বেশি পছন্দ করি। আর এরকম অনেক কথার পর ক্লাস ক্যাপ্টেন এসে নাইডুকে ঘুরতে নিয়ে যায়। আর এভাবেই তাদের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে। এবার বাইরে বের হয়ে নাইডু ভাবতে থাকে ইউরিম এই হলো তোমার পৃথিবী, এখন এখানে আমিও চলে এসেছি। তো কোচ এবার নাইডুর সাথে বাকি ফেন্সিং মেম্বারদের পরিচয় করিয়ে দেয়। কিন্তু আমাদের নাইডু চারিদিকে শুধু ইউরিমকে খুঁজতে থাকে। এবার একটু পর যখন ইউরিম চলে আসে তখন সে বেশ খুশি হয়। সাথে ইউরিমকে সে শুধু দেখতেই থাকে আর ভাবতে থাকে আজ থেকে ইউরিমের টিমের সাথে সে ফেন্সিং শিখতে পারবে। তো কোচ তখন ইউরিমকে জানায় নাইডুর সাথে তোমার টেস্ট ম্যাচ খেলতে হবে। ইউরিম জানায় আমি তো তার নামও জানি না। ঠিক তখনই সে জানায় আমি নাইডু, মানে এখানে তাকে আমরা বেশ উত্তেজিত দেখি। তো কোচ তখন নাইডুকে জানায় যদি তুমি ইউরিমকে হারাতে পারো তবে তোমার জুতোগুলো তোমাকে ফেরত দেব। আসলে তিনি কেন নাইডুর জুতা নিয়েছিলেন সেটা আমরা আগের পর্বে দেখেছি। এরপরে কোচ তাদের সকলের ট্রেনিং নিচ্ছেন। আর ট্রেনিং এর সময় নাইডু মনে মনে অনেক খুশি ছিল, কারণ সে ইউরিমের সাথে প্রশিক্ষণ নিচ্ছে। এরপরে রুমের ভিতর নাইডু ইউরিমের সাথে কথা বলে। সে জানায় যে সে তার একজন বড় ভক্ত, সে তার সব খেলা দেখেছে আর সে তার মতো একজন বড় ফেন্সিং প্লেয়ার হতে চায়। তো নাইডু এখানে ইউরিমের সাথে ভাব জমানোর চেষ্টা করে, কিন্তু ইউরিম তাকে ইগনোর করে চলে যায়। আর এই বিষয়টা নাইডুকে বড্ড ভাবায়। তো এদিকে আমরা ইজিনকে দেখতে পাই এখানে তার ছোট ভাই তার সাথে দেখা করতে এসেছে। তাদের পরিবার দেউলিয়া হওয়ার পর থেকে ইউজিনের ছোট ভাইকেও থাকতে হচ্ছে তার খালার বাসায়। এক কথায় বলতে গেলে তাদের এখন দুর্দশা অবস্থা। তো ইজিন তাকে জানায় সে চাকরি পেলে তাকে তার কাছে নিয়ে আসবে। এই বলে ভাইকে বিদায় দিয়ে ইজিন চলে আসে ইউরিমের মায়ের খাবারের দোকানে। তো তিনি ইজিনকে দেখে খুব খুশি হন, কারণ ইজিনের বাবা তাদেরকে অনেকভাবে আর্থিক সহায়তা করেছেন। এবার এরপরে ইজিন চলে আসে ইউরিমের স্কুলে, তাও ইউরিমের সাথে দেখা করতে। এবং তাদের কথা থেকে আমরা বুঝতে পারি তারা আগে থেকে চেনা পরিচিত ছিল। তবে তারা একে অপরকে ভালোবাসে নাকি এদের মধ্যে অন্য কোনো সম্পর্ক রয়েছে সেটা আমরা এই মুহূর্তে জানি না। তবে এটা আমরা পরে জানতে পারবো। এবং তাদের কথা বলার এক পর্যায়ে সেখানে নাইডু চলে আসে। এদেরকে কথা বলা দেখে সে নিজেকে আড়াল করে অন্য জায়গায় গিয়ে বসে থাকে। ওই মুহূর্তে তখন ইজিনও চলে আসে তার সাথে কথা বলতে। তো ইজিন তাকে জানায় তুমি আজকাল আমাকে একটু এড়িয়ে চলছো না? তো নাইডু এতে কোনো রিয়াক্ট করে না। এবং নাইডু ইজিনকে জানায় তুমি কি আগে থেকে ইউরিমকে চেনো? আমাকে তো বলনি। আর তুমি জানো আমি আজকে থেকে ইউরিমের দলের সাথে প্রশিক্ষণ নেব। তখন এটা শুনে ইজিন তো কিছু বলে না। তবে নাইডু জানায় কেন তুমি খুশি হওনি? ইজিন
জানায় তুমি এটা সকালেই আমাকে বলেছো আর আমি অভিনন্দনও বলেছিলাম। এখন এটা শুনে নাহিদু জানায় ধুর আমি কিছুই শুনলাম না। আর এরপরে তারা বাসে করে বাসা ফিরছিল। সেখানে তারা তাদের সম্পর্কে বেশ কিছু কথা বলতে থাকে। আর তারা যাওয়ার সময় বাস যখন ব্রেক করা হয় তখন ইজিন এটা বুঝতে পেরে নাহিদুকে রক্ষা করে। আর নাহিদুও এটা দেখে বেশ অবাক হয় আর বুঝতে পারে ইজিন হয়তো একজন সত্যিই ক্রীড়াবিদ ছিল। তবে ইজিন সেই কথা সবসময় এড়িয়ে যায়। এরপরে ইজিন বাসায় চলে আসলে বাড়িওয়ালার মেয়ে তাকে জানায় যে 6টা থেকে 7টার সময় পানি কম ব্যবহার করবে, নয়তো আমরা পানির ছাপ খুব কম পাই। আর এই বলে সে চলে যায়। আর হ্যাঁ, এই মেয়েটি সেই ক্যাপ্টেন যে কিনা নাহিদুকে স্কুল ঘুরে দেখাচ্ছিল। তো এবার আমাদের তাইয়াং হাই স্কুলে নিয়ে আসা হয়। নাহিদু সেখানে ইউরিমের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু ইউরিম তাকে এড়িয়ে চলে। আর এই নিয়ে সে অনেক রেগেছিল, কারণ ইউরিম সবার সাথে কথা বললেও তার সাথেই শুধু কথা বলে না। তাই নাহিদু এবার বাসায় চলে এসে সেই ইনজি উলমির সাথে চ্যাট করতে থাকে এবং তারা ঠিক করে যে তারা একদিন দেখা করবে। আর সেই সাথে আমরা ইজিনকেও দেখি যে চ্যাট করছে কারোর সাথে। তবে সে আসলে নাহিদুর সাথে চ্যাট করছে কিনা সেটা আমরা পরেই জানতে পারবো। এখন পরের দিন সকালে দেখা যায় নাহিদু যখন স্কুলে যাবে তখন তার বাথরুমের চাপ দেওয়াতে যখন সে পাশের এক বাথরুমে যাবে তো তখন সেখানে একটা কোড দিতে হবে, তাও সেখানের একটা গণিত সমাধান করে। তো নাহিদু যেহেতু গণিতে একদম কাঁচা ছিল তাই সে কোনোভাবেই তালাটা খুলতে পারে না। আর তখনই সে সেখানে ইজিনকে দেখতে পায়। তখন ইজিন সেই কোডটা বলে দেয় এবং সে ভিতরে চলে যায়। এবার বাইরে এসে সে জানায় রাস্তায় যখন তার বাথরুম পায় তখন সে এখানে আসে, কিন্তু দেখো না কি উল্টাপাল্টা গণিত দিয়ে রাখে কোড হিসেবে। এবং ইজিনকে জানায় তুমি এখানে কি করছো। সে জানায় সে কিছু প্রিন্ট করতে এসেছে এখানে। এবং তাকে এইরকম ড্রেসে দেখে এই ব্যাপারে নাহিদু জানতে চাইলে ইজিন বলে সে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে। সাথে এরকম বেশ কিছু কথা হয় তাদের মাঝে। এরপরে স্কুলের নাহিদুর সাথে ইউরিমের একটা টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় আর কোচ সেখানে নিজেই তাদের খেলা পর্যবেক্ষণ করছেন। তো দুজনে এখানে একসাথে দারুণ পারফরমেন্স করে এবং তাদের খেলা দেখে আমরা বুঝতে পারি তারা দুজনেই আসলে ফেন্সিং এ যথেষ্ট দক্ষ। তো ওই সময় ইউরিমের ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যে আজ থেকে ঠিক 5 বছর আগে সে নাহিদুর সাথে একটা ফেন্সিং ম্যাচ খেলেছিল, কিন্তু সেই ম্যাচে ইউরিম হেরে যায়। তার মানে ইউরিম আগে থেকেই নাহিদুকে চিনত, তবে সে এটা প্রকাশ করেনি। তখন সে তার মাকে জানায় যে সে নাহিদুকে ভয় পেত, তবে এই কারণটা আমরা আরো পরে জানতে পারবো। তো এখন আমাদের বর্তমানে নিয়ে আসা হয়, তবে কেউ কোনো অংশে কম নয় ফেন্সিং এ। আর খেলার এক পর্যায়ে ইউরিম নাহিদুর কাছে হেরে যায় আর তখনও আমরা ইউরিমের মধ্যে একটা ভয় দেখতে পারি। এরপরে কোচ নাহিদুর অনেক প্রশংসা করে ম্যাচ জেতার জন্য আর ইউরিমকে আরো কঠোর পরিশ্রম করার জন্য বলে, যাতে করে সে সামনের ম্যাচগুলোতে আরো ভালো পারফর্ম করতে পারে। আর কোচ তো অলরেডি নাহিদুকে বলেছে যে সে যদি ইউরিমের সাথে ম্যাচ জিততে পারে তবে তার জুতা তাকে ফেরত দিয়ে দেবে। আর নাহিদু যেহেতু ম্যাচ জিতেছে তাই কোচ তার জুতা ফেরত দিতে রাজি হয়। এরপরে স্টোর রুমে নাহিদু আর ইউরিম কথা বলছে। ইউরিম তখন তাকে প্রশ্ন করে তুমি কেন আমার ভক্ত। নাহিদু তখন তার খেলার ছন্দ, কৌশল ইত্যাদি সম্পর্কে জানায়, যেটা তার কাছে খুবই ভালো লাগে আর এর জন্য মূলত সে তার একজন বড় ভক্ত। তবে এত কিছু শোনার পরেও ইউরিম নাহিদুকে উপেক্ষা করে, তাই নাহিদু সেখান থেকে চলে যায়। এদিকে ইজিন চাকরির ইন্টারভিউ দিতে এসেছে, তাও এক হোটেল ক্লিনার হিসেবে। তখন সেখানের অফিসার তাকে জানায় যে এই চাকরির থেকে ইজিনের পড়াশোনার যোগ্যতা নাকি অনেক বেশি আর এর ফলে ইজিনের চাকরি সেখানে হয় না। পরে বাড়িতে এসে ইজিন বুঝতে পারে যে কেউ নাকি তার সাথে দেখা করতে এসেছিল আর ইজিন বুঝতে পারে না যে তার সাথে আবার কে দেখা করতে আসতে পারে। এবার আমরা জিয়ং নামের সেই ছেলেটিকে দেখি যে তার মিউজিক ভিডিও বানানোর জন্য শুট করছে। তার বন্ধুরা তখন তার এইসব কাজকর্ম দেখছিল। তো সে শুট নেওয়ার সময় হঠাৎ করে সেখানে ইউরিম চলে আসে। তো দুজনের ব্যালেন্স ঠিক থাকার কারণে কোনো দুর্ঘটনা ঘটে না। জিয়ং তখন তার পরিচয় দেয় এবং জানায় তারা দুজনে একই ক্লাসে পড়ে। ইউরিম তখন বলে ও তুমি তবে ক্লাসের সবচেয়ে সুন্দর ছেলে, তবে তুমি কিন্তু অতটাও সুন্দর না। জিয়ং জানায় তবে আমার কাজগুলো সুন্দর। আর তাদের কথা বলার এক পর্যায়ে ইউরিম লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আর জিয়ং এর বন্ধুরা তার প্রশংসা করে ইউরিমের সাথে সাহস করে কথা বলার জন্য। আর আমরা তো জানি যে সে ইউরিমকে আগে থেকেই লাইক করতো। তো ইউরিমকে সে আসলে পটাতে পারে কিনা সেটা আমরা সামনেই জানতে পারবো। এদিকে নাহিদু যেহেতু ইউরিমকে হারাতে পেরেছে সেজন্য কোচ নাহিদুর জুতার সাথে বাকি জিনিসপত্র ফেরত দেয়। তো নিজের জিনিস ফিরে পাওয়াতে সে বড্ড খুশি হয়। এর সাথে কোচ তাকে জানায় সে যেন ফেন্সিং এর সামনে আরো ভালো করতে পারে এবং একটা দরকারি ফাইল তাকে দেয় ব্রডকাস্টিং ক্লাবে দেওয়ার জন্য। তাই সেটা নিয়ে নাহিদু খুশি মনে সেখান থেকে চলে আসে ব্রডকাস্টিং রুমে সেই ফাইলটা দেওয়ার জন্য। আর সেখানে আমরা সেই ক্যাপ্টেনকে দেখতে পারি যেখানে এই রুমে দায়িত্বে ছিল। নাহিদু তখন সেই ফাইলটা তাকে দেয় এবং সেখান থেকে একটু ঘোরার পর সে একটি ফাইল খুঁজে পায় যেখানে ইজিন নামের কারো একজন রেকর্ড ছিল। নাহিদু তখন সে যে ইজিনকে চেনে সে এটা কিনা এটা জানার জন্য তারা সেখানে একটা রেকর্ড চালু করে। আর নাহিদু বুঝতে পারে এটা
সেই ইজিন যাকে সে চেনে এবং দেখেছে। আর তখনই আমাদের 1994 সালের একটি ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখতে পাই ইজিন ছিল খুব সুন্দর এবং সকলের কাছে অনেক জনপ্রিয়, কারণ সে একজন ভালো স্পিকার হওয়ার পাশাপাশি একজন দক্ষ মিউজিশিয়ান। এর সাথে সে ছিল অনেক ধনী পরিবারের ছেলে। এমনকি একদিন দেখা যায় তার বাবা তাকে নতুন একটা কার উপহার দিয়েছে, যেটা নিয়ে সে চারিদিকে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে এবং আশেপাশে সুন্দরী মেয়েরা তার সাথে ভাব জমানোর ট্রাই করছে। তো এর কিছুদিন পর দেশের মধ্যে আর্থিক সংকট দেখা দিলে ইজিনের বাবার কোম্পানির অনেক ঋণ থাকার কারণে সেটা সামাল দেওয়া তার বাবার পক্ষে অনেক কঠিন একটা লড়াই ছিল। এবং আমরা দেখি তার বাবা তার মাকে ডিভোর্স দিচ্ছে যতক্ষণ পর্যন্ত না সবকিছু ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর এইভাবেই মূলত ঘর ছাড়া হয় আমাদের ইজিন, যার কারণে তাকে থাকতে হয় বাড়ি থেকে অনেক দূরে এবং তার পড়াশোনাও শেষ হয় এই কারণেই। তাহলে গাইস এবার হয়তো বুঝতে পেরেছো ইজিন কেন ঘর ছাড়া হয়েছে। এবার আমাদের বর্তমানে নিয়ে আসা হয়। তো দেখা যায় টেলিফোনের এক বার্তার মাধ্যমে ইজিন জানতে পারে সে পরে যে কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেছিল সেটা বাতিল করা হয়েছে। তার মানে ইজিন এই চাকরিটাও পেল না। এদিকে নাহিদু চলে আসে ইজিন যে বই ভাড়া দেওয়ার দোকানে কাজ করে সেখানে। এখানে ইজিনের দেখা না পেয়ে সে দোকানদারের কাছ থেকে তার বাড়ির অ্যাড্রেস নিয়ে চলে আসে তার ঠিকানায়। আর সেখানে গিয়ে দেখতে পায় দুজন লোক এসেছে তার কাছে। আর এরা সেই লোক ছিল যারা কিনা ইজিনের বাবার থেকে টাকা পেত, কিন্তু তার বাবা এদের টাকা না দিয়ে কোথায় চলে গেছে সেটা তারা জানে না। সেই জন্য তারা তার ছেলে মানে ইজিনের কাছে এসেছে সেই পাওনা টাকা নিতে। কিন্তু ইজিন জানায় আমি জানি না আমার বাবা কোথায় এবং আমি আপনাকে আপনার পাওনা টাকা এই মুহূর্তে দিতে পারবো না। আর আমি বুঝতে পারছি যে আপনি কিরকম অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, তবে আমি কথা দিচ্ছি আমি আমার লাইফে কখনোই সুখী হব না, দুঃখেই কাটিয়ে দেব সারাটি জীবন। তখন এসব শুনে তারা ইজিনকে অনেক গালাগালি করে সেখান থেকে চলে যায়। আর নাহিদু এসব শুনে একেবারে চুপ হয়ে যায়। আর ইজিনও বুঝতে পারে যে নাহিদু তাদের সব কথা শুনেছে। নাহিদু জানায় আমি এখানে এসেছি আমার কমিক বইয়ের পাওনা টাকা দিতে। তখন ইজিন জানায় টাকার বদলে তুমি কি আমায় অন্য কিছু দিতে পারবে। আর এরপরেই তারা দুজনে একটি বারে বসে জুস খাচ্ছিল। তখন সেখানে তারা তাদের জীবনের স্বপ্ন নিয়ে কথা বলে। এই সময় নাহিদু ইজিনের অতীত সম্পর্কে জানায় যে সে নাকি আগে অনেক জনপ্রিয় ছিল, সাথে একজন ভালো স্পিকারও ছিল ইত্যাদি। তো নাহিদু এসে বলাতে ইজিন বুঝতে পারে যে নাহিদু তবে নিশ্চয়ই তার অতীত সম্পর্কে স্কুল থেকে জেনেছে। এক সময় নাহিদু জানায় আমি তোমার করা একটা রেডিও প্রোগ্রাম শুনেছি। তবে সেই ইজিন আর বর্তমানের ইজিনকে এক মনে হচ্ছে না, কারণ এই ইজিন তো বলছে যে সে জীবনে আর কখনো সুখী হবে না। মানে ইজিন ওই লোকেদের তো বলেছে যে সে জীবনে আর কখনো সুখী হবে না। আর নাহিদু যেহেতু এটা শুনেছে তাই সে এই কথাটাই ইজিনকে বলছে। তখন এরকমটা শুনে ইজিন জানায় তুমি আসলেই অনেক বেপরোয়া, তোমার সাথে নিজেকেও বেপরোয়া হতে বেশ ভালো লাগে। এখন ইজিনের মুখে এরকম কথা শুনে নাহিদু একটা প্ল্যান করে। সে ইজিনকে জোর করে নিয়ে চলে আসে তাইয়াং হাই স্কুলে। ইজিন তখন আবার বুঝতে পারছিল না যে নাহিদু আসলে করতে চাচ্ছেটা কি। তো নাহিদু এখানে করে কি সে গিয়ে পানির যে নলকূপ থাকে তার একটা উপরের দিকে করে পানি ছেড়ে দেয়। আর ইজিনকে জানায় এটা মজার না, আমার তো এরকম দেখলে সত্যিই খুব ভালো লাগে। তবে এসব দেখে ইজিনের মন ভরছিল না, তাই সে গিয়ে বাকি যে নলকূপগুলো ছিল সে সবগুলোই উল্টো করে পানি ছেড়ে দেয়। এতে নাহিদু তখন আফসোস করে বলে আর এই ব্যাপারটা তো আমার মাথায় আসেনি। এরপরে তারা দুজনে পানির ছলে অসাধারণ কিছু মুহূর্ত কাটায় একসাথে। আর এখানে তাদের খুশি যেন কমছেই না। তার একটু পর সেখানে ওয়াচম্যান চলে আসে, যার কারণে তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসে রাস্তায়। আর অনেকক্ষণ দৌড়ানোর কারণে দুজনে বেশ হাঁপাচ্ছিল। তো এরকম বেশ কিছু মজার সময় কাটানোর পর তারা দুজনে অনেক খুশি ছিল, বিশেষ করে ইজিন নিজেও। নাহিদু যখন জানায় আমার সাথে আড্ডা দিলে তুমি খুশিই থাকবে, আমরা একসাথে অনেক মজা করব, তবে এই ব্যাপারটা যেন সবার থেকে গোপন থাকে। আর তুমি তো ওই লোকদের বলেছিলে যে তুমি তোমার জীবনে আর কখনো সুখী হবে না, তাই আমি এটাই বলবো ওইসব ব্যাপার নিয়ে তুমি তোমার জীবনকে কষ্টে রাখতে পারো না, তোমাকে খুশি থাকতেই হবে আর সেটা সব সময়। এবং আমি তোমাকে সব সময় খুশি রাখার চেষ্টা করব। এবং এর সাথেই শেষ হয় এর দ্বিতীয় পর্ব। যাই হোক গাইস, ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে সাথে এক্সপ্লেনেশন কেমন হয়েছে তা জানাতে ভুলবে না কিন্তু। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।